অরিফিস ক্রস করার পরেই ঘটনা দেখো মাইট্রাল স্টেনোসিসের এই টার্বুলেন্সটা হচ্ছে ঠিক মাইট্রাল ভালভ অরিফিস ক্রস করার পরে একই রকম ভাবে অ্যাওটিক ভালভের অরিফিসের ক্রস করার পরে এই টার্বুলেন্সটা দেখছে তার মানে অ্যাওটিক স্টেনোসিসের টার্বুলেন্স কোথায় দেখবো অ্যাওটাতে মাইট্রাল স্টেনোসিসের টার্বুলেন্স কোথায় দেখবো এলভি আন্ডার সারফেস অফ দা একই রকম ভাবে যদি এইরকম দেখি আমি এরকম দেখি এইটাতে টার্বুলেন্সটা কোথায় হচ্ছে অ্যাট্রিয়াল লেফট অ্যাট্রিয়াল তার মানে blood is passing from left ventricle to left atrium through a narrow channel and it is causing a turbulence তাহলে এটা কি এটা একটা মাইট্রাল ডিগ্রেডেশন বেসিক এই মাইট্রাল ডিগ্রেডেশন আমার দেখার জায়গা কোনটা লেফট অ্যাট্রিয়াল মাইট্রাল স্টেনোসিস দেখার জায়গা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল এইখানে যদি আমি দেখি তাহলে এখানে একটা টার্বুলেন্স আছে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট এবং this blood is passing from aorta towards the left ventricle এটা একটা সিঙ্গেল সাইকেলে করা যদি মাল্টিপল সাইকেল করা যেত বা স্লো করা যেত তাহলে আমি বুঝতে পারতাম যে কোন ফেজ হচ্ছে so normally blood doesn't flow from aorta towards the left ventricle if it flows that means it is a aortic regurgitation this is abnormal কেন এটা টার্বুলেন্স হলো থাকে aortic regurgitationের চিন্তা করো aortic regurgitation কিন্তু aortaর মতো একটু বড় একটা অরিফিস হবে এটা টাইনি একটা অরিফিস হবে কারণ কি হয় কারণ হচ্ছে আমার aorta ডায়াস্টোলির সঙ্গে যেভাবে ক্লোজ করার কথা সেভাবে ক্লোজ না করে মাঝখানে কোনো গ্যাপ রয়ে গেছে সেই গ্যাপের মধ্যে দিয়ে এই ফ্লোটা and that gap will not be equivalent to the size of aorta aortaর মতো অত বড় সাইজ হতো যদি aortaর মতো অত বড় সাইজ হয় তাহলে কিন্তু আমার টার্বুলেন্স দেখা যাবে কারণ ওয়াইড হবে আর যেহেতু এটা এই গ্যাপটা ছোট ব্লাডের ফ্লোয়ের তুলনায় এই অরিফিসটা ছোট সেই জন্য আমি এটা টার্বুলেন্স দেখতে পাই এটা যারা ট্রাইকাসপিড রিগার্জিটেশন দেখো কখনো কখনো খুব ওয়াইড ওপেন ট্রাইকাসপিড সিভিয়ার ট্রাইকাসপিড দেখো যে এই ট্রাইকাসপিড ভালভ ওপেন করতেছে কিন্তু ক্লোজ করতেছে না মাঝখানে বিশাল গ্যাপ দেখো যে একটা ল্যামিনার ফ্লো আছে ওইখানে কোনো মোজাইক প্যাটার্ন পাওয়া যায় না এটা খুব কমন পাওয়া যায় ইন কেস অফ ট্রাইকাসপিড রিগার্জিটেশন তার মানে এই জিনিসটা একটা খেয়াল করা যায় যে আমি যদি মোজাইক নাও পাই even then there can maybe some regurgitation on that case that regurgitation should be a severe one যে এত বেশি হয়ে গেছে কোনো কারণে ধরো আমার একটা অ্যান্টিক ভাবে কাস্ট যেটা আছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এটা ছিঁড়ে গেছে নাই হয়ে গেছে অথবা আমি সার্জারি করার সময় এটা খুলে গেছে পড়ে গেছে অথবা যেটা ট্রাইকাসপিড রিগার্জিটেশন বললাম সিভিয়ার ট্রাইকাসপিড রিগার্জিটেশন এত বেশি হয়েছে যে দুটো ভাব কাছাকাছি আছে মাঝখানে অরিফিসটা অনেক বেশি on that case it may show a laminar pattern in case of my regurgitation aortic regurgitation tricuspid regurgitation তাহলে এই regurgitation এবং স্টেনোসিস কোন চেম্বারে দেখবো কোন ভালভের ক্ষেত্রে সেটা আমাদের খেয়াল রাখতে হবে অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে ইন দি আওর্টা অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে ইন দি এলভিওটি মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে ইন দি এলভি মাইট্রাল রিগার্জিটেশনের ক্ষেত্রে ইন দি লেফট অ্যাট্রিয়াম সিমিলারলি ইন দি রাইট সাইড in case of pulmonary valve and tricuspid valve এরকম ভাবে দেখতে পাবেন তাই না tricuspid stenosis যদি আরবিতে থাকে regurgitation থাকে এটা হচ্ছে আর এটা থাকে pulmonary valve এর ক্ষেত্রে in case of pulmonary stenosis it will be in the pulmonary artery and in case of pulmonary regurgitation it will be in the RVO right ventricular artery তাহলে এটা দেখে আমরা সাধারণত এই কালারফুল সিগনিফিকেন্স হচ্ছে এটা যে এই কালারটা দেখে আমি প্রথমে চিন্তা করতে যে whether there is a normal flow across the valve if it is not normal what is the reason whether it is a stenosis or regurgitation or mix up of this stenosis and regurgitation এটা করতে হবে আর কি আমরা দেখি আরটা হচ্ছে normally there should be no flow between the RV and LV RV এবং LV এর মধ্যে কোনো flow হওয়ার কথা না if there is any flow that means it is ventricular septal and the larger the gap the larger the size of the ventricular septal defect the less will be the turbulence. The smaller is the gap, higher will be the turbulence. তাই না আমরা মার্মাশনের সময় কি করি যত ছোট বিএসসি হয় তত বড় সাউন্ড পাওয়া যায় যত বড় বিএসসি হবে তত কম পাওয়া যায় যেমন টেট্রাভেলিও ফেলে টেট্রাভেলি কোনো টার্বুলেন্স পাওয়া যায় না across the ventricles across the interventricular septum between the ventricles তার মানে এই কারণটা হচ্ছে এরকম যে যত বড় গ্যাপ হবে তত টার্বুলেন্স কমে যাবে তত ল্যামিনার ফ্লো আসবে কালারটা ইউনিফর্ম যত ছোট হবে তত বেশি টার্বুলেন্স হবে এবং তত আমার মোজাইক প্যাটার্ন আসবে মাল্টি কালার একই রকম ভাবে ইন্টারঅ্যাক্টিয়াল সেপ্টামে যদি কোনো গ্যাপ থাকে there will be a flow between
between the two chambers. That means left atrium and right atrium এর মধ্যে চেম্বার। খেয়াল করবা যে যখন আমরা অ্যাট্রিয়াল সেন্টার ডিফেক্ট দেখি তখন কিন্তু কোনো টার্বুলেন্স থাকে না, একটা ইউনিফর্ম আইদার ইট ইজ এ রেড অর ব্লু কালার, ওইখানে কিন্তু এই মোজাইক প্যাটার্ন আসে না। কারণ কি? কারণ হচ্ছে এই দুইটা এই চেম্বারের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট ইজ নট দ্যাট মাচ হাই, প্রেসার গ্রেডিয়েন্ট খুব বেশি হাই না, কিন্তু লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট অনেক বেশি হাই। এই জন্য ওই স্মল গ্যাপ দিয়ে যাওয়ার সময় মোজাইক প্যাটার্ন তৈরি হয়। একই রকম ভাবে প্যাটেন্ট ডাক্টার সার্জারি, প্যাটেন্ট ডাক্টার সার্জারি ইজ এ গ্যাপ বিটুইন দি আউটা এন্ড পালমোনারি আর্টারি, তাই এই দুটোর মধ্যে গ্যাপ। aorta এবং pulmonary artery pressure gradient হচ্ছে অনেক বেশি, and this pressure gradient persists both in the systole and diastole, তাই না? pulmonary artery systolic pressure হলো 25 by 30 25 আর ওটা হচ্ছে 100 এর উপরে, তাহলে বিশাল একটা গ্রেডিয়েন্ট থাকে। diastolic pressure যদি আমি চিন্তা করি pulmonary artery তে কত 8 9 10 এরকম কিছু একটা, আর systemic artery তে এটা কত 80 তাহলে 80 90 এরকম, তার মানে বিশাল একটা রিলেশন। এই জন্য হচ্ছে পিডি এর ক্ষেত্রে আমরা এই ফ্লোটা বা মোজাইক প্যাটার্নটা পাবো both in systole and diastole, both in systole and diastole, এটা একটা কন্টিনিউয়াস ফ্লো পাবো। ক্লিনিক্যালিও বারবার পাওয়ার সময় আমরা একটা কন্টিনিউয়াস ফ্লো পাবো, বিকজ দেয়ার ইজ প্রেসার গ্রেডিয়েন্ট both in systole and diastole, এই জন্য এই জিনিসটা পাবো এটার সাথে ক্লিনিক্যাল। এখন এই যে এইটা একটু যারা নতুন আছে তাদের জন্য কঠিন হবে, তাও আমি বলি সহজভাবে বলি। এটা একটা বার্নৌলি ইকুয়েশন বলে একটা ইকুয়েশন নাম আছে, নাম শুধু মনে রাখবে, এটা বার্নৌলি ইকুয়েশন, এর কিছু মনে রাখবে। বার্নৌলি ইকুয়েশনের কাজ কি? কাজ হচ্ছে দুইটা চেম্বারের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট কত সেটা খুঁজে বের করা। এটা একটা কমপ্লেক্স ফর্মুলা আছে, আমরা এত কিছু হিসাব করি না, আমরা শুধু খেলাকে এটা সিম্পলিফাইড বার্নৌলি বলি। সিম্পলিফাইড বার্নৌলি হচ্ছে দুইটা প্রেসার গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটার ভেলোসিটি থেকে আমরা বের করি। এটা যদি আমার এসিওটি হয় আর এটা যদি অ্যাওটা হয়, তাহলে এই দুইটা চেম্বারের যে ভেলোসিটি ডিফারেন্স, সেই ভেলোসিটি ডিফারেন্সকে থেকে আমি এটা করতে পারবো। ফর্মুলাটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ইকুয়াল 4 * v স্কয়ার, কিন্তু বাদ দাও 2 বাদ দিয়ে v স্কয়ার, তাহলে দুইটার মধ্যে ভেলোসিটির যে গ্যাপটা আছে সেটা দিয়ে আমি কি করতে পারবো যে আমার এসিওটি এবং অ্যাওটার মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট। আমরা ইকোকার্ডিওগ্রাফিতে যে স্পেকট্রামটা পাই সেটা দেখাতে পারে, স্পেকট্রামটাতে আমরা ওই ভেলোসিটিটা মাপি, and the machine calculates that velocity. The machine gives you the pressure gradient with this formula 4v square, 4 into velocity, ওটা দিয়ে আমরা করতে পারি। তারপরে তুমি যদি ভেলোসিটি জানতে পারো তাহলে ইজিলি প্রেসার গ্রেডিয়েন্ট বের করতে পারো। অধিকাংশ ক্ষেত্রে মেশিন এটা বের করে দেয়। যেমন এইটা যদি আমি একটা মাইটাল ভালভের স্পেকট্রাম ধরি, এটা আমি একদম টিপের যদি ধরি তাহলে এটা হচ্ছে ভেলোসিটি, তাই না? ভেলোসিটি বিটুইন দি ভেলোসিটি ডিফারেন্স বিটুইন দি লেফট অ্যাট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল। আমি যদি একদম টিপ অফ দা স্পেকট্রামে ধরি, দ্যাট মিন্স দি পিক ভেলোসিটি, সবচেয়ে বেশি ভেলোসিটি ডিফারেন্স হচ্ছে এখানে পিক ভেলোসিটি ডিফারেন্স। এই পিক ভেলোসিটি ডিফারেন্স থেকে যখন গ্রেডিয়েন্ট বের করব তখন এটাকে আমরা বলবো পিক গ্রেডিয়েন্ট। ধরো আমি যদি পিক ভেলোসিটি ডিফারেন্সটা ধরি 2, তাহলে আমার গ্রেডিয়েন্ট কত হবে? 4 * 2 স্কয়ার মানে 4 * 4 means 16। তার মানে আমি তখন ধরে নেব যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট হচ্ছে 16 মিলিমিটার অফ মার্শাল। ইন্ডিভিজুয়ালি কত হবে সেটা পরের কথা, কিন্তু অ্যাক্রস দ্য মাইটাল ভালভ গ্রেডিয়েন্ট ইজ 16 মিলিমিটার অফ মার্শাল। এটা আমরা একটা করতে পারি। এটা আরেকটু রিফাইন হয়ে হচ্ছে যে থ্রু আউট দ্য সাইকেল ভেলোসিটি ডিফারেন্স কত থাকে। থ্রু আউট দ্য এমন হতে পারে যে একটা পয়েন্টে খুব বেশি কিন্তু এরপরে এর গ্যাপটা কম। তাহলে এই আমি যদি পুরো স্পেকট্রামটা লাইন করি তাহলে এটা আমাকে একটা মিন ভেলোসিটি মেশিন ইকুইপমেন্ট দিবে, তোমার করার দরকার নাই। এই মিন ভেলোসিটি থেকে যখন গ্রেডিয়েন্ট বের করব দ্যাট ইট উইল বি মিন গ্রেডিয়েন্ট। এটাও একই নিয়মে একই ফর্মুলাতে করতে হবে 4v স্কয়ার, 4 * মিন ভেলোসিটি স্কয়ার = মিন গ্রেডিয়েন্ট। এই দুইটা গ্রেডিয়েন্ট আমরা বের করব। এটা গাইডলাইনে দেখবা একবার পিক গ্রেডিয়েন্টের কথা বলে একবার মিন গ্রেডিয়েন্ট বলে, এখন এই মুহূর্তে গাইডলাইন বলে
এই মিন গ্রেডিয়েন্টটা খুঁজে বের করব। স্যার মিন ভেলোসিটি বের করে ওই যে 4 ডি স্পট দিয়ে মিন গ্রেডিয়েন্ট পাওয়া যায় স্যার। হয় এটা মেশিনে ঠিক করে দেয় এখন মেশিনে সফটওয়্যার দেওয়া আছে আমাকে শুধু যেটা করতে হবে এই ট্রেসিংটা ঠিক মতো দিতে হবে ট্রেসিংটা ঠিক মতো করে নিতে হবে এবং এই যে লাইনটা করা সেই লাইনটা ঠিক মতো এটা খেয়াল করবে যে যখনই স্পেকট্রাম দেওয়া হয় স্পেকট্রাম হয় আমি আচ্ছা বলে একটা তাও একটু বলি যখন আমরা এই স্পেকট্রামটা নেই তখন দেখবা যে কিছু অংশটা খুব ডেন্স থাকে আর কিছু অংশ থাকে ফেদারের মতো চুলের মতো হয় কেন হয় এটা এটা হচ্ছে কিছু আরবিসির ভ্যালোসিটি অনেক বেশি আর ম্যাক্সিমাম আরবিসির ভ্যালোসিটি হয়তো একটা নির্দিষ্ট যেইটা ডেন্স ওইটা ইন্ডিকেট করে যে ম্যাক্সিমাম আরবিসির ভ্যালোসিটি এই রেঞ্জের মধ্যে আর এর মধ্যে দুই চ্যাপ্টার ফার্স্ট হয় একজন আমাদের কাজ হচ্ছে যেটা ডেন্স পার্ট সেটাকে লাইন করা এটা পিক ভ্যালোসিটি করি মিন ভ্যালোসিটি করি আমাদেরকে সবসময় দেখতে হবে যে এটা ডেন্স পার্টটা সেটা তার মানে যদি কারো দাড়ি থাকে তার চিনটা পর্যন্ত নিতে হবে দাড়িটা মাপতে হবে ওইখানে ডেন্স পার্টটা করতে হবে ফেদারি পার্টটা যেটা সেটা মাপা যাবে সেটা মাপলে ভুল করাবে কারণ দ্যাট ডাজন্ট রিপ্রেজেন্ট মোস্ট অফ দ্য আরবিসি মোস্ট অফ দ্য আরবিসি কে রিপ্রেজেন্ট করে ডেন্স পার্ট এই জন্য আমরা ডেন্স পার্টটাকে মেজার করি আর দ্যাট গিভস মোর অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট কোনোটাই কিন্তু 100% কারেক্ট না মনে রাখতে হবে কোনোটাই 100% আমাকে বলবে না যে দুইটার মধ্যে কি ডিফারেন্স দুইটাতে আমি 100% মাপতে চাই তাহলে দুইটা চেম্বারে দুইটা ক্যাথেটার দিয়ে আমাকে একই সময়ে প্রেসার গ্রেডিয়েন্ট দেখতে হবে দুইটা প্রেসার দেখতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে একই সময়ে কত আছে তাহলে আমরা চেষ্টা করি মোর অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মেজারিং দ্য ডেন্স পার্ট মোর অ্যাপ্রোপ্রিয়েট ইজ মেজারিং দ্য মিন গ্রেডিয়েন্ট মিন ভ্যালু instead of peak gradient or peak value এটা মোস্ট অফ দ্য কেসে কিন্তু কোনো ক্ষেত্রে এটা ডিপেন্ড করে এটা আরেকটু বলি এই যে ভেলোসিটিটা মাপে ভেলোসিটি মাপার জন্য একটা কমপ্লেক্স ফর্মুলা এর মধ্যে একটা জিনিস শুধু খেয়াল করবা সেটা হচ্ছে একটা অংশ আছে cos থিটা cos থিটা মানে থিটা হচ্ছে this is the angle between the cursor and the blood flow ব্লাড ফ্লো এবং ওই যে আমাদের কার্সারটা থাকে এই কার্সারের মধ্যে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল যদি আমার 0 হয় তাহলে এই ভ্যালু হচ্ছে 1 তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে কারণ হচ্ছে নিচে এই ভেলোসিটি যত বাড়তে থাকবে তত এটা 0 হয়ে যাবে তার মানে তত 0 নিয়ে আসবে এই কারণে যখনই কোনো ডপলার স্টাডি করা হয় দি লাইন অফ ইন্টারসেকশন লাইন অফ ইন্টারোগেশন বলে থাকে অথবা কার্সারের যে লাইনটা দ্যাট শুড বি প্যারালাল টু দি ফ্লো অফ দি ব্লাড দ্যাট শুড বি এই জন্য আমরা ডপলার করার সময় কি করি আগে কালার দিয়ে দিই কালার দেওয়ার উদ্দেশ্য কি কোন দিকে ফ্লো যাচ্ছে ফ্লোর ডিরেকশনটা কোন দিকে সেটা করা তারপরে এই ফ্লোর ডিরেকশনের সাথে কার্সারের ডিরেকশনটাকে অ্যালাইনমেন্ট করা এন্ড ইট শুড বি প্যারালাল যদি এটা প্যারালাল না হয় তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে এই ভ্যালুটা চেঞ্জ হবে বি ভ্যালুটা চেঞ্জ হবে তার মানে আমার প্রেসার গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে এই জন্য যখনই মাইট্রাল ভালভের গ্রেডিয়েন্ট মাপা হবে স্টেনোসিসের ক্ষেত্রে অ্যাওর্টিক ভালভের গ্রেডিয়েন্ট পালমোনারি স্টেনোসিসের গ্রেডিয়েন্ট মাপা হবে তখন অলওয়েজ এই খেয়াল রাখতে হবে এটা সবচেয়ে বেশি ভুল হয় অ্যাওর্টিক ভালভের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট করা একটু কঠিন হয়ে যায় অ্যানাটমির জন্য এটা যদি আমি অ্যালাইনমেন্ট না করি তাহলে হচ্ছে এই গ্রেডিয়েন্টটা আমার ভুল হবে এই স্লাইড থেকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে the line of interrogation should be parallel to the blood flow should be parallel তাহলে এই অ্যাঙ্গেলটা 0 করার চেষ্টা করতে হবে কতটুকু পর্যন্ত অ্যাকসেপ্টেবল আপ টু 20 ডিগ্রি পর্যন্ত অ্যাকসেপ্টেবল 20 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত অ্যাকসেপ্টেবল এটাতে মোটামুটি ভুল কম হয় কিন্তু যদি 20 ডিগ্রি বেশি অ্যাঙ্গেল হয় between the cursor and the blood flow then the gradient will be reduced যে গ্রেডিয়েন্টটা আমরা পাওয়ার কথা তার চেয়ে কম পাবো তাহলে এই জিনিসটা মাপার সময় খেয়াল করতে হবে যে এই অ্যাঙ্গেলটা যেন ঠিক মতো হয় যখনই আমরা এই গ্রেডিয়েন্টটা মাপি গ্রেডিয়েন্টটা মনে রাখতে হবে যে দুইটা চেম্বারের মধ্যে গ্রেডিয়েন্ট তার মানে একটা লেফট অ্যাট্রিয়ামের মধ্যে লেফট ভেন্ট্রিকুলারের সাথে গ্রেডিয়েন্ট তার মানে এই লেফট অ্যাট্রিয়ামের প্রেসার এবং লেফট ভেন্ট্রিকুলার প্রেসারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে মাইট্রাল ভালভের প্রেসার এখন লেফট অ্যাট্রিয়ামের প্রেসার বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে
একটা one of the important cause is mitral valve orifice area. mitral valve orifice area যত ছোট হবে লেফট অ্যাট্রিয়ামের প্রেসার তত বাড়বে। এই জন্যই আমরা প্রেসার গ্রেডিয়েন্ট দিয়ে mitral valve-এর একটা সিভিয়ারিটি দিই। যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে যত বেশি প্রেসার গ্রেডিয়েন্ট আমরা ধরে নেই যে mitral valve-টা তত ছোট। যত গ্রেডিয়েন্ট কম mitral valve-টা তত ওয়াইড হবে। এটা হচ্ছে কমন ফর্মুলা, কমন থিংকিং। কিন্তু অন্য অনেক কারণে এটা হতে পারে। যেমন ধরো একটা পেশেন্টের মাইট্রাল স্টেনোসিসের পেশেন্ট আমার কাছে আজকে আসলো, আমি আজকে প্রেসার গ্রেডিয়েন্ট দেখলাম যে ইট ইজ 25 মিলিমিটার পার পিক গ্রেডিয়েন্ট বিটুইন দি লেফট অ্যাট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকল। এখন এই পেশেন্টকে আমি ডায়াবেটিস দিলাম, ওভার ডায়াগনোসিস করলাম, করে ওর ব্লাড ভলিউম করছে, ব্লাড ভলিউম হাইপোভলিউমিয়া হয়ে গেল। হাইপোভলিউমিয়া হয়ে গেলে কি হবে? তখন লেফট অ্যাট্রিয়ামের প্রেসার কমে যাবে, সিমিলারলি লেফট ভেন্ট্রিকলের প্রেসার কমে যাবে, কিন্তু লেফট অ্যাট্রিয়াম ইজ মোর অ্যাফেক্টেড দ্যান লেফট ভেন্ট্রিকল। তার মানে তখন কি হবে? লেফট অ্যাট্রিয়ামের প্রেসার কম। আমি যদি 3 দিন পরে এই হাইপোটেনশন অবস্থা হাইপোভলিউম অবস্থাকে মাপতে যাই, তাহলে আমার প্রেসার গ্রেডিয়েন্ট ওই প্রথম দিনে চেক কমে যাবে। এই যে আমরা বিভিন্ন সময় যে মাইট্রাল ভালভ বা বিভিন্ন ভালভের প্রেসার গ্রেডিয়েন্ট একবার 20 পাই, আবার 15 পাই, এর কারণ হচ্ছে এটা যে আমি পেশেন্টকে কোন ভলিউম স্ট্রাকচার দিচ্ছি, পেশেন্ট ডায়াবেটিক পাচ্ছে কি পাচ্ছে না। যদি পেশেন্ট ডায়াবেটিক না পায় তাহলে প্রেসার অনেক বেশি, তাহলে গ্রেডিয়েন্ট অনেক বেশি পাওয়া যাবে। ডায়াবেটিক দিলাম, প্রেসার কমে গেল, প্রিলোড কমে গেল, তখন এই প্রেসার গ্রেডিয়েন্ট আবার কমে যাবে। তো দিস ইজ নট ইউনিভার্সাল যে আমি আজকে যেটা পাবো কালকেও সেটা পাবো। এই জন্য আমরা আরো অনেক প্যারামিটার ব্যবহার করি দেখার জন্য যে এটা আসলে স্ট্যাটাসটা কি। তাহলে এটা একটা জিনিস। সিমিলারলি যেমন হচ্ছে লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মধ্যে ডিফারেন্স আমরা দেখি কখন অ্যাওর্টিক স্টেনোসিস থাকে। তারপরে এই প্রেসার গ্রেডিয়েন্ট যত বেশি হবে অ্যাওর্টিক স্টেনোসিস তত সিভিয়ার, অ্যাওর্টিক ভালভে অরিফিসটা তত সিভিয়ার। এখন কোনো কারণে যদি লেফট ভেন্ট্রিকুলার ফাংশন কমে যায়, ও পাম্প করতে পারতেছে না কোনো কারণে, যে কোনো কারণে লেফট ভেন্ট্রিকুলার, তার মানে ওই সিমিলার অরিফিস দিয়ে ও ওই প্রেসারে ব্লাড ফোর্স করতে পারবে না, তখন প্রেসার গ্রেডিয়েন্ট কমে যাবে। এই জন্য এই লেফট ভেন্ট্রিকুলার অ্যাওর্টিক ভালভে প্রেসার গ্রেডিয়েন্ট দেখার সময় লেফট ভেন্ট্রিকুলার ফাংশন খুব ইম্পর্টেন্ট। লেফট ভেন্ট্রিকুলার ফাংশন যদি কম থাকে, with similar severity of aortic stenosis, the gradient will be low. আর যদি লেফট ভেন্ট্রিকুলার ফাংশন ঠিক থাকে তাহলে the gradient will be high. তাহলে এই মাল্টিপল ফ্যাক্টরগুলো আমাদেরকে প্রেসার গ্রেডিয়েন্ট দেখার সময় দেখতে হবে। প্রিলোড কেমন আছে, প্রিভিয়াস চেম্বার যেটা তার ফাংশন কেমন আছে। যেমন একটা লেফট অ্যাট্রিয়াম সাইনাস রিদমে চলবে, তার মানে তার একটা ফাংশনটা খুব ভালো। এটা যদি অ্যাট্রিয়াম ফিব্রিলেশন হয়, তার মানে ওর ফাংশন কমে যাবে, ও কন্ট্যাক্ট করতে পারতেছে না, সেই ক্ষেত্রে প্রেসার গ্রেডিয়েন্ট আরো কমে যাবে। কিন্তু মাইট্রাল ভালভ অরিফিস কিন্তু ওই সিভিয়ার একই রকম আছে। গ্রেডিয়েন্ট ডিফারেন্ট হয়ে গেল কেন? ওই ফাংশনটা ডিফারেন্ট হয়ে গেছে, লেফট অ্যাট্রিয়ামের ফাংশন হয়ে গেল। তাহলে এই মাল্টিপল ফ্যাক্টরগুলো সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, যেটা আমি দেখাচ্ছিলাম যে মাইট্রাল ভালভে কিভাবে করি, এইটার ট্রেসিংটা অনেক দূর হয়ে গেছে। এই ট্রেসিংটা হওয়ার কথা এইখানে, বেস পার্টটা, বেস পার্টটা কখন কয়টা ট্রেসিং দেখতে হবে? যদি সাইনাস রিদমে থাকে 3টা ট্রেসিং দেখতে হবে। 3টা ট্রেসিং এ আমি দেখব গ্রেডিয়েন্ট কত আছে। 3টা ট্রেসিং এর অ্যাভারেজ যেটা আছে সেটা। যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয় তাইলে 5 to 10 বলে 3 to 5 পর্যন্ত অ্যালাউ। যে 3 to 5 ট্রেসিং আমি দেখব। যেমন এই যদি আমি এই ট্রেসিংটা দেখি, এটা দেখি, এখানে 5টা আছে, 5টা কিন্তু গ্রেডিয়েন্ট 5 রকম হবে, 5টা দেখতে 5 রকম এই কিন্তু। তাহলে এরকম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি হয় তাহলে মাল্টিপল ট্রেসিং কে দিতে হবে, at least 5 ট্রেসিং দিতে হবে, 3 to 5 ট্রেসিং। আর যদি সাইনাস রিদম হয় তাহলে 3 ট্রেসিং ইজ গুড। ওটা দিয়ে আমি বুঝতে পারবো যে কি রকম। তাহলে এই কয়টা ট্রেসিং দিতে হবে এটাই ইম্পর্টেন্ট। কয়টা ট্রেসিং দিতে হবে এটার মধ্যে আরো অনেক কিছু আছে, আমি অত ডিটেইলস রাখি না। কিন্তু শুধু মনে রাখতে হবে যে আমি যদি পারফেক্টলি প্রেসার গ্রেডিয়েন্ট দেখতে চাই, ইন কেস অফ নরমাল রিদম আর সাইনাস রিদম, you should trace 3 tracings, 3 spectrum, and average of 3 is the perfect. In case of atrial fibrillation, it should be 5 to 10, but at least it should be 3 to 5. 3 to 5 যদি আমি নিতে পারি তাহলে এটা ট্রেসিং। যেমন এটা অ্যাওর্টিক ভালভের ক্ষেত্রে, এই ট্রেসিংটা যদি আমি নেই তাহলে this is giving me the maximum velocity 3.5, mean velocity 2.6 meter per second, maximum gradient 49 millimeter of mercury. Similarly, mean gradient 30 millimeter. ঠিক আছে।
আরো কতগুলা টার্মিনোলজি যোগ করে, যেমন হার্ট রেট কেমন আছে সেটা দেখাবে। এটা যদিও এই হার্ট রেটটা বেশি দেখাচ্ছে এখানে। ভিটিআই কি জিনিস? ভেলোসিটি টাইম ইন্টিগ্রাল। ভেলোসিটি টাইম ইন্টিগ্রাল সহজভাবে যদি মনে রাখতে চাই, সেটা হচ্ছে কতক্ষণ সময় ধরে কি ভেলোসিটিতে ব্লাডটা ফ্লো হচ্ছে, কতক্ষণ সময় ধরে হচ্ছে এবং কত ভেলোসিটিতে। এটা ইন্ডিকেট করে স্ট্রোক ভলিউম, যে কি পরিমাণ ফ্লো যাচ্ছে, এটাকে ভিটিআই বলে। ভিটিআই ইন্ডিকেট করে যে একটা চেম্বারের মধ্যে দিয়ে কি ভেলোসিটিতে কতক্ষণ ধরে যাচ্ছে, এন্ড ইট ইজ প্রপোর্শনেট টু দি স্ট্রোক ভলিউম। এই ভিটিআই এটা যে কোনো ভালভের ক্ষেত্রে হতে পারে। কিভাবে করা যায় এটা আরেকটু কঠিন জিনিস, আমি মানে এটা স্কিপ করি, শুধু এটা একটু মনে রাখো যে আমরা স্ট্রোক ভলিউম কিভাবে মাপি। ইকোকার্ডিওগ্রাফি স্ট্রোক ভলিউম কিভাবে মাপি? স্ট্রোক ভলিউম মাপার উপায় হচ্ছে কোনো একটা চেম্বারের মধ্যে দিয়ে, কোনো একটা পার্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওর ভিটিআই কত এবং ওই চেম্বারটার ক্রস সেকশনাল এরিয়া কত। সহজ উপায় হচ্ছে, সহজতম জায়গা হচ্ছে এলভিওটি। আরভিওটি দিয়েও করা যায়, মাইট্রাল ভালভ দিয়েও করা যাবে, অ্যাওটা দিয়ে, অ্যাওটিক ভালভ কি বলে, ট্রাইস্পিড ভালভ দিয়েও করা যায়। কিন্তু সহজভাবে আমরা করি যেটা, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট। ধরে নেওয়া হয় যে এটা একটা সার্কুলার এরিয়া, সবসময় সার্কুলার থাকে না, কিন্তু এটা একটা সার্কুলার ধরে নিয়ে এটা ক্রস সেকশনাল এরিয়া কত এবং এটার মধ্যে দিয়ে ভিটিআই কত, এই দুইটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাইলে লেফট ভেন্ট্রিকুলার স্ট্রোক ভলিউম বাই করতে পারবো। একই রকম ভাবে রাইট ভেন্ট্রিকুলার ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টের ক্রস সেকশনাল এরিয়া যদি আমি বাই করতে পারি আর রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টে যদি ভিটিআই দেখতে পারি, তাহলে দুইটা মাল্টিপ্লাই করে দেখতে পারি। যেমন স্ট্রোক ভলিউম বলেছে ক্রস সেকশনাল এরিয়া ইনটু ভিটিআই। তার মানে আমি যদি কোনোভাবে এলভিওটির ক্রস সেকশনাল এরিয়াটা দেখতে পারি এবং ওইখানে যদি ভিটিআই কত আছে ওই লেভেলে, তাহলে স্ট্রোক ভলিউম পেয়ে যাবে। একই রকম ভাবে রাইট ভেন্ট্রিকুলার ক্ষেত্রে পালমোনারি ভালভের উপরে আরভিওটিতে যদি এটা দেখতে পাই, এটা স্ট্রোক ভলিউম কেন দরকার হয়? স্ট্রোক ভলিউম দরকার হয় যে কোনো একটা পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কত আছে বা কোনো একটা ভলিউম ভালভের মধ্যে দিয়ে কি পরিমাণ আছে, স্ট্রোক ভলিউমের অনেকগুলো কারণ আছে। এটা ছাড়া আর কিভাবে করা যেতে পারে? খুব সিম্পল হচ্ছে, যদি আমি খুব সুন্দর করে একটা 2D পিকচার আনতে পারি, তারপরে এন্ডাস্টোলিক ভলিউম দেখতে পারি, সিস্টোলিক ভলিউম দেখতে পারি। The gap between the difference between endostolic volume and systolic volume is stroke volume. এটা আমরা কমনলি ব্যবহার করি না কেন? কারণ এই সবগুলা ডিলিমিনেট করে বের করা একটু কঠিন হয়ে যায়, কিন্তু এইটাও আমরা করতে পারি। যে আমি একটা এলভির পুরো একটা ছবি আঁকলাম, এন্ডাস্টোলে কতটা ভলিউম সেটা দেখলাম, সিস্টোলে কতটা ভলিউম দেখলাম, যেটা গ্যাপ হলো স্ট্রোক ভলিউম। এটা একটা করা যায়। এটা 3D ইকোকার্ডিওগ্রাফি যে করে, 3D ইকোকার্ডিওগ্রাফি uses this formula. 3D ইকোকার্ডিওগ্রাফিতে এলভির এন্ডাস্টোলিক ভলিউম মাপে, সিস্টোলিক ভলিউম মাপে এবং সেখান থেকে তোমাকে বলে দিবে মেশিন ক্যালকুলেট করে যে এর স্ট্রোক ভলিউম এই মুহূর্তে কত আছে। এটা কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট হচ্ছে অনেকগুলো কারণ। একটা পেশেন্টের হাইপোটেনশন হচ্ছে, সেই হাইপোটেনশনটা একটা হতে পারে যে এলভি কম কাজ করে, সেটা যদি হতে পারে। একটা হতে পারে যে এলভি ঠিক মতো কাজ করতেছে কিন্তু স্ট্রোক ভলিউম কম, যে কোনো কারণে তার স্ট্রোক ভলিউম কমে গেছে। এটা হাইপোটেনশন, হাইপোভলিমিয়া, ওভার ডায়ালিসিস, যে কোনো কারণে। তাহলে ওই হাইপোটেনশনটা তুমি কি দিয়ে ট্রিট করবে? যদি এটা এলভির ফাংশনের জন্য হয় তাহলে তুমি আয়োনোট্রপ ড্রাগ দিবা এলভির ফাংশন বাড়ানোর জন্য, দ্যাট উইল কারেক্ট দ্য ব্লাড প্রেশার। এটা যদি স্ট্রোক ভলিউম কমে যাওয়ার জন্য হয় তাহলে হয়তো আমার আয়োনোট্রপ দিয়ে কাজ নেই, তাই না? LV is functioning normally but it's not getting enough blood. অন্য কোনো কারণ, একটা ডায়রিয়ার পেশেন্ট, হাইপোভলিমিয়ার পেশেন্ট, ওর ব্লাড প্রেশার কম, ওকে তো ডোপামিন দিয়ে তো কাজ নেই, তাই না? ওর কি করতে হবে? ভলিউম এক্সপান্ড করতে হবে, ভলিউম বাড়াতে হবে। ভলিউম বাড়ালে দ্যাট উইল গিভ দ্য স্ট্রোক ভলিউম, increase the stroke volume and that will produce the perfect blood pressure. যে হাইপোটেনশন যেটা আছে সেটাকে কারেক্ট করবে। এই জন্য এই স্ট্রোক ভলিউম মেজারমেন্টটা হচ্ছে খুব জরুরি জিনিস। স্ট্রোক ভলিউম যদি আমি পাই, we can measure the cardiac output, we can measure the cardiac index. Cardiac index কেন ইম্পর্টেন্ট?
Cardiac index means cardiac out divided by body surface. Body surface. What is এটা কি জন্য ইম্পর্টেন্ট? আমরা ধরে নেই কমনলি কার্ডিয়াক আউটপুট পাতে अराउंड 5 লিটার, 4.5 to 5 লিটার। কিন্তু এটা একটা বাচ্চার ক্ষেত্রে যেরকম হবে, অ্যাডাল্টের ক্ষেত্রে অন্যরকম হবে। একটা 6 to 5 এর জন্য যে হবে 4 ফিটের জন্য নিশ্চয়ই তার চেয়ে কম হবে। এটা পারফেক্ট করার জন্য আমরা কার্ডিয়াক ইনডেক্স করব, যে বডি সারফেস এরিয়ার সাথে তার কার্ডিয়াক আউটপুট কত আছে সেটা দেখার জন্য আমরা এই কার্ডিয়াক ইনডেক্সটা দেখি। দেখবা যে কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে যে ডেফিনিশন দেওয়া আছে সেই ডেফিনিশনে কার্ডিয়াক ইনডেক্সের কথা বলা আছে, কার্ডিয়াক ইনডেক্সের কথা বলা আছে, কার্ডিয়াক আউটপুটের কথা বলা আছে। যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমি যদি এলভি স্ট্রোক ভলিউম বাইর করতে চাই, যেমন এলভিওটি তে আমি যদি বিটিআই দেখি, এটা একটা আমি পাবো 28, আর এটা থেকে এই ক্রস সেকশনাল এরিয়া মাপার পদ্ধতি আছে, সেটা যদি করতে পারি তাহলে এলভি স্ট্রোক ভলিউম একই রকম ভাবে আরভি স্ট্রোক ভলিউম করা যায়। এটা আমি গেলাম না। আমরা ডিফারেন্ট চেম্বারসে ব্লাড প্রেসার দেখতে পাই, ডিফারেন্ট লেফট অ্যাট্রিয়াল প্রেসার কেমন আছে, লেফট অ্যাট্রিয়াল প্রেসার কেমন আছে এটা আমরা দেখতে পাই। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে বিভিন্ন ডিজিজ প্রসেসে, যেমন হচ্ছে মাইট্রাল স্টেনোসিস, যেমন ডায়াস্টোলিক হার্ট ফেলিউর, এই কন্ডিশনগুলোতে লেফট অ্যাট্রিয়াল প্রেসার কেমন আছে এটা আমাদের জন্য খুব জরুরি। লেফট অ্যাট্রিয়াল প্রেসার যদি অনেক পেশেন্ট আছে হার্ট খুব নরমালি ফাংশনিং হচ্ছে, কিন্তু লেফট অ্যাট্রিয়াল প্রেসার বেশি, তার কারণ কি? তার কারণ হচ্ছে ডায়াস্টোলিক হার্ট। তাহলে এই যে আমি ধরবো যে এখানে হার্ট ফেলিউরের কারণ কি, শ্বাসকষ্টের কারণ কি, সেটা এভিডেন্স হচ্ছে আমার এলএ প্রেসার বিষয়, এলএ প্রেসার যে বেশি আছে সেটা দেখা, এটা দেখে আমি বুঝতে পারবো যে এই পেশেন্টের অথবা থেরাপিউটিক কারণে একটা হার্ট ফেলিউরের পেশেন্টকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি, ডায়াবেটিক দিচ্ছি, এখন ওর লেফট অ্যাট্রিয়াল প্রেসার আমি ঠিকমতো কমাতে পারলাম না, সেটা বোঝার জন্য আমার লেফট অ্যাট্রিয়াল প্রেসার দেখা যায়। সেটা অনেকগুলো ফর্মুলা আছে দেখার জন্য লেফট অ্যাট্রিয়াল প্রেসার কিভাবে করি। কমন ফর্মুলা হচ্ছে যারা টিস্যু ডক্টর ইমেজিং দেখলো, টিস্যু ডক্টর ইমেজিং আমরা দুইটা জিনিস দেখি, ই বাই ই প্রাইম। ই বাই ই প্রাইম যদি 8 এর নিচে থাকে তাহলে আমি ধরে নেব এলএ প্রেসার ইজ নর্মাল, এলএ প্রেসার ইজ নর্মাল। ইফ ইট ইজ মোর দ্যান 50 that indicates the LA pressure is high, LA pressure is high. In between it can be normal or graded, তখন আমরা অন্য প্যারামিটার গুলো দেখব। তাই এই ডেল্টা অ্যাট্রিয়াল প্রেসার দেখার জন্য ইজিএস স্টেপ হচ্ছে ই বাই ই প্রাইম দেখা। এটা ইটা আমরা দেখি ফার্স্ট ডক্টর দিয়ে ই মাইট্রাল ভালভ, আর ই প্রাইমটা দেখি মায়োকার্ডিয়াল টিস্যু ডক্টর এটা আরেকদিন হয়তো ডিটেইলস বলা যাবে, কিন্তু মনে রাখো যে রেল প্রেসার দেখার উপায় হচ্ছে ই বাই ই প্রাইম। মিডিয়াল ই প্রাইম ওটা এখানে মিডিয়াল ই প্রাইম আচ্ছা, এটা নিয়ম হচ্ছে যে আমি ই বাই ই প্রাইমের দুই ভাবে দেখতে পারি, ল্যাটারাল ওয়াল দিয়ে দেখতে পারি, মিডিয়াল ওয়াল দিয়ে দেখতে পারি। নরমালি ল্যাটারাল ওয়ালের ই প্রাইমটা হাই, মিডিয়ালটা হচ্ছে কম, মিডিয়ালটা হচ্ছে কম। তাইলে সেই ক্ষেত্রে এই দুইটার ভ্যালু দুই রকম হবে। যদি ই প্রাইম বেশি হয় তাহলে এই ভ্যালুটা কম হবে, আর ই প্রাইম যদি কম হয় তাহলে এই ভ্যালুটা বেশি হবে। এই জন্য ল্যাটারাল দিয়ে যখন দেখবো তখন এটা যদি 13 এর উপরে হয় দ্যাট ইজ সিগনিফিকেন্ট, ভেরি সিগনিফিকেন্ট। আর মিডিয়ালটা দিয়ে যদি দেখি তখন যদি 15 এর বেশি হয় তখন ধরে নিতে হবে যেটা সিগনিফিকেন্ট। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এভারেজ দেখা, এভারেজ মেশিন কি করে দিবে, মেশিনে এভারেজ বের করে দেয়। এটা যদি 14 এর বেশি হয় বাই প্রাইম এভারেজ, তাইলে হচ্ছে এলএ প্রেসারটা হাই। তাহলে এই যদি তিনটাই মনে রাখতে পারো ভালো, আর যদি তিনটা মনে রাখতে পারো একটা মনে রাখতে হবে যে 14 ই বাই ই প্রাইম যদি এভারেজ ই বাই ই প্রাইম যদি 14 এর বেশি হয় তাহলে এলএ প্রেসার ইজ হাই। এলএ প্রেসার হাই মানে হচ্ছে পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেসার হাই, ওই সব কিছু বেশি। হ্যাঁ, পালমোনারি ভেইন দিয়েও আমরা দেখতে পাই, যেটা আমি বললাম না, অনেকগুলো মেথড দিয়ে করা যায়, যেটা বললাম একটু আগে যে ই বাই ই এর রেশিও দিয়ে দেখা যায়, ডিসিলারেশন টাইম দিয়ে দেখা যায়, কিন্তু আমরা সহজভাবে যেটা ধরে রাখি সেটা হচ্ছে ই বাই ই প্রাইম। ই বাই ই প্রাইম যদি মিডিয়ালের ক্ষেত্রে 15 হয়, ল্যাটারাল ক্ষেত্রে 13 হয়, অথবা এভারেজ যদি 14 এর বেশি হয়, দ্যাট ইন্ডিকেটস the LA pressure is high or LVEDP is high. রাইট অ্যাট্রিয়াল প্রেসার কিভাবে দেখব? রাইট অ্যাট্রিয়াল প্রেসার দেখার উপায় হচ্ছে নরমালি আমরা রাইট সাইডের প্রেসার ক্লিনিক্যালি কিভাবে দেখি যে একটা পেশেন্টের রাইট সাইডের প্রেসার বেশি কিনা, আর কি দেখি
ইকোনমিক্যালি আছে কিনা যদি কোনো পেশেন্টের জেবিপি হাই বা টেন্ডার ইকোনমিক্যালি তার টিডিংয়ে থাকে আমরা ধরে নিই ওর রাইট সাইডের প্রেশার রাইট সাইডের বেশি মোর স্পেসিফিক হচ্ছে রাইট অ্যাট্রিয়াল প্রেশার তাই না আরো যদি ভালো টার্ম ইউজ করা হয় তাহলে সেন্ট্রাল ভেনাস প্রেশার সেন্ট্রাল ভেনাস প্রেশার তাই না তাহলে এই সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখার জন্য একটা ক্লিনিক্যালি হচ্ছে জেবিপি ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারণ জেবিপি সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে ডাইরেক্ট কলাম অফ ব্লাড বিটুইন দি রাইট অ্যাট্রিয়াম এন্ড জুগুলার ভেইন যদি সুপিরিয়র ভেনা ক্যাভালা অবস্ট্রাকশন না থাকে তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারবো যে রাইট অ্যাট্রিয়াম প্রেশার কত আছে ও সেন্ট্রাল ভেনাস প্রেশার কত আছে নরমালি আমরা কি বলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি স্ট্রাটোক্লাভিকুলার লেভেল পর্যন্ত স্ট্রাটোক্লাভিকুলার জয়েন্ট যেটা আছে সেই পর্যন্ত নরমাল তার চেয়ে যদি বেশি হয়ে যায় তার মানে বুঝতে হবে যে আমার রাইট অ্যাট্রিয়াম প্রেশার বেশি পেশেন্টের রাইট অ্যাট্রিয়াম প্রেশার বেশি সেন্ট্রাল ভেনাস প্রেশার বেশি এটা বাড়তে বাড়তে কান পর্যন্ত চলে যেতে পারে একই রকম ভাবে কম হবে কিনা সেটা কিভাবে বুঝবো যে এটা সিডিপি কম কিভাবে বুঝবো ক্লিনিক্যালি বুঝতে পারবো তার মানে আমি ধরে নিচ্ছি যে একটা নরমাল পারসনের 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি করি তাহলে স্ট্রাটোক্লাভিকুলার জয়েন্ট যেটা আছে সেখানে ওয়েটটা পাবো জেবিপি পাবো আপার লিমিটটা পাবো তাই না এখন একটা পেশেন্ট আমার কাছে আসছে আমি বুঝতে পারতেছি যে হাইপোভলিমিয়া আছে সিবিপি প্রেসার কম কিনা সিবি প্রেসার কম কিনা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম আমি কোনো ওয়েট আপার লিমিট দেখতে পাচ্ছি না আমি যদি এর চেয়ে আরো কমাই দেই 30 ডিগ্রি অ্যাঙ্গেল করি তখন যদি পাই তাহলে আমি বুঝতে পারবো যে ওর সিবি প্রেসার কম 45 ডিগ্রিতে নাই কিন্তু 30 তে আছে 30 তেও পেলাম না শোয়ানোর পরে দেখতে পেলাম তার মানে অবশ্যই আরো কম তাহলে এই যে কোন অ্যাঙ্গেলে আসলে এই ওয়েটটা আমরা স্ট্রাটোক্লাভিকুলার জয়েন্টে পাচ্ছি সেটার উপরে নির্ভর করবে তাহলে 45 হচ্ছে নরমাল 45 এর চেয়ে বেশি অ্যাঙ্গেল যদি করতে হয় কম অ্যাঙ্গেল যদি করতে হয় 30 15 20 অথবা লাইন করতে হবে তার মানে ওসিবি প্রেসার কম আর একই রকম উল্টা হবে যদি আমাকে এটাকে স্ট্রাটোক্লাভিকুলারে আনতে গেলে যদি আরো সোজা করতে হয় 60 ডিগ্রি 80 ডিগ্রি 90 ডিগ্রি করতে হয় তার মানে ওসিবি প্রেসার বেশি তাহলে 45 ডিগ্রি ইজ দ্য কার্ডিয়াক ভ্যালু ক্লিনিক্যালি 45 ডিগ্রি স্ট্রাটোক্লাভিকুলার এই লেভেলে যদি আমি পাই দিস ইজ নরমাল যদি তার চেয়ে বেশি শোয়াতে হয় সিবি প্রেসার কম হবে আর তার চেয়ে বেশি দাঁড় করাতে হয় সিবি প্রেসার হাই এটা হচ্ছে ক্লিনিক্যালি দেখার জন্য আর যদি আমার ডিপেন্ডেন্ট না থাকে সাথে টেন্ডারের মতো দেখে থাকে তাহলে তো আমি ধরেই নিলাম যে সিবি প্রেসার বেশি নাম দেখলেও বুঝতে পারবো এটা হচ্ছে ক্লিনিক্যালি তাহলে আমরা ইকোকার্ডিওগ্রাফিতে কিভাবে দেখি ইকোকার্ডিওগ্রাফিতে এই রাইট অ্যাট্রিয়ামের সাথে আমার দুইটা ভেনাস চ্যানেল আছে তিনটা চ্যানেল থাকে আমরা কমনলি দেখি দুইটা একটা সুপিরিয়র ভেনা ক্যাভা আর হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা তার মানে এই সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা দেখে আমি বুঝতে পারবো ও রাইট অ্যাট্রিয়াল প্রেসার কত রাইট অ্যাট্রিয়াল প্রেসার যদি হয় তাহলে এই ভেনাস চ্যানেলগুলো ডাইরেক্টেড হয়ে যাবে সুপিরিয়র ভেনা ক্যাভা ডাইরেক্টেড হয়ে যাবে ইনফেরিয়র ভেনা ক্যাভা ডাইরেক্টেড হয়ে যাবে দুইটা যদি আমি ভিজুয়ালাইজেশন চিন্তা করি সুপিরিয়র ভেনা ক্যাভা ভিজুয়ালাইজেশন ইজ টেকনিক্যালি ডিফিকাল্ট এইজন্য এটা আমরা বাদ দিই কিন্তু দেখা যায় খুব সহজেই দেখা যায় কিন্তু কেউ প্র্যাকটিস করে পারে আমরা সহজভাবে ধরে নিই যে ইনফেরিয়র ভেনা তাহলে ইনফেরিয়র ভেনা ক্যাভা কোন দিকে দেখতে পাবো সাবডিকয়েড সাবকোস্টাল অ্যাঙ্গেলে যদি আমি কোণ ধরি তাহলে ইনফেরিয়র ভেনা ক্যাভা পাওয়া যাবে যে রাইট অ্যাট্রিয়াম থেকে লিভার থেকে রাইট অ্যাট্রিয়ামের ভিতরে তাহলে ওই ইনফেরিয়র ভেনা ক্যাভাটাকে আমার মাপতে হবে যদি দেখি ইনফেরিয়র ভেনা ক্যাভা ডাইলেটেড হয়ে আছে that indicates the right atrial pressure is high right atrial pressure is high আর যদি দেখি যে এটা কলাপস করে গেছে খুব ছোট হয়ে গেছে তার মানে হচ্ছে right atrial pressure is low right atrial pressure is low এইটা দেখে একটা বোঝা যাবে যে কিভাবে আর কিভাবে বোঝা যাবে আরটা হচ্ছে এই ইনফেরিয়র ভেনা ক্যাভা ইন্সপিরেশনে এবং এক্সপিরেশনে চেঞ্জ হবে ঠিক আছে ডাইলেটেড হবে আবার কলাপস করবে ডাইলেটেড হবে কলাপস করবে normally this collapsibility is more than 50% তার মানে ম্যাক্সিমাম ডায়ামিটার এবং মিনিমাম ডায়ামিটারের ডিফারেন্সটা হচ্ছে 50% more than 50% এটাই আমরা এক্সাম্পল দেখাই যে ম্যাক্সিমাম ডায়ামিটার মিনিমাম ডায়ামিটার ইনটু 100 ডিভাইড বাই ম্যাক্সিমাম ডায়ামিটার তাহলে আমি এক্সপেক্ট করব যে ইনফেরিয়র ভেনা ক্যাভা খুব বেশি ডাইলেটেড হবে না এবং এটা কলাপস করবে more than 50% during this period different phase of the situation যেমন এই পেশেন্ট
এই পেশেন্টের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এটা ম্যাক্সিমাম ডায়ামিটার এখানে আছে 25 মিলি আর মিনিমাম ডায়ামিটার যেটা আছে 19 মিলি। তাহলে এটা ডাইলেটেড। আর এটা যদি আমি কোলাপসিবিলিটি দেখি এটা লেস দ্যান 24% কোলাপস। তাহলে এর আইডিসি ডাইলেটেড, দ্যাট ইন্ডিকেটস রাইট অ্যাট্রিয়াল প্রেসার ইজ হাই। কিভাবে দেখবো? টু বি মোর স্পেসিফিক আমরা এটা দেখব। নরমাল পারসনের ক্ষেত্রে আইডিসি diameter this should be less than 21 millimeter, 21 centimeter বা 21 millimeter টাই বলো, 21 millimeter এর কম হবে, এটা 21 গেছে। যদি এটা থাকে কোলাপস করবে more than 50%, এটা ইন্ডিকেট করে the central venous pressure is between 0 to 5 millimeter, which is on an average 3 millimeter. যদি এটা 21 এর বেশি হয়, এটা অর্থ থাকার কথা, যদি 21 এর বেশি হয় আর কোলাপসিবিলিটি 50% এর কম হয় তাহলে এই প্রেসারটা হচ্ছে 50। আর এর ইন বিটুইন যদি কিছু হয়, যে ডাইলেটেড আছে কিন্তু কোলাপস হচ্ছে, অথবা ডাইলেটেড নাই কিন্তু কোলাপসিবিলিটি কম, তাই হচ্ছে ইন বিটুইন 5। তাহলে এটা দেখে আমরা রাইট অ্যাট্রিয়াল প্রেসার দেখতে পারবো। তাহলে দুইটা জিনিসই আমাকে দেখতে হবে, কতটা ডাইলেটেড 21 পাতা বেশি কিনা, আর কোলাপসিবিলিটি 50% এর কম না বেশি। যদি এরকম বোঝা যায় যে 21 বা তার চেয়ে বেশি আছে, কোলাপসিবিলিটি কম, তাহলে ডেফিনেটলি সেন্ট্রাল ভেনাস প্রেসার অথবা রাইট অ্যাট্রিয়াল প্রেসার 15 মিলিমিটার। আর যদি দেখা যায় না 21 এর কম, কোলাপসিবিলিটি মোর দ্যান 50%, তার মানে হচ্ছে 0 to 5, তাহলে সব 5 ধরে রাখো। আর যদি ইন বিটুইন হয়, তার মানে একটা ক্রাইটেরিয়া মিট করছে আরেকটা পরে না, হয় ডাইলেটেড হয়েছে কিন্তু কোলাপস করছে, অথবা কোলাপস করতেছে না কিন্তু ডাইলেটেড হয়েছে, নরমাল হয়েছে, তাহলে ইন বিটুইন ধরে রাখো 10, 5, 10, 15, এই তিনটা মনে রাখলাম, 5, 10, 15 এর মনে রাখলাম। একটু আরেকটা গ্রেড করে 20 ও পারে, কিন্তু আমার দরকার নেই। আমি তিনটা ফিগার মনে রাখি, একটা 5, একটা 10, একটা 15। এইটা দেখে আমি বুঝতে পারবো যে সেন্ট্রাল ভেনাস প্রেসার কত, রাইট অ্যাট্রিয়াল প্রেসার কত। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? ম্যাক্সিমাম ডায়ামিটার কি ফোর্স এক্সপ্রেশন সহ নিতে হবে স্যার? এটা দেখার সময় যেটা করে সেটা হচ্ছে নিয়ম হচ্ছে স্নিফিং করে, স্নিফিং সেটা কাজ হয়। এটা তো মিনিমামটা পড়বে। মিনিমাম, ম্যাক্সিমামটা অটোমেটিকলি আসবে, অটোমেটিকলি আসবে। আর সাধারণত যেটা বলতেছি আমি ভালো কথা বলছি, ইন্সপিরেশনের ক্ষেত্রে সাধারণত কোলাপস করবে, ডায়ামিটার ছোট হয়ে যায়। এক্সপিরেশনের সময় ডায়ামিটারটা বড় হবে। এক্সপিরেশনের সময় ইন্ট্রাথোরাসিক প্রেসার বেশি, তার মানে আইবিসি বেশি, ব্লাড থোরাক্সে ঢুকতে পারবে না, চেস্ট ওয়ালে ঢুকতে পারবে না। ইন্সপিরেশনের সময় নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসার থাকে, ব্লাড চলে যাবে, আইবিসি ভালো হবে। তাহলে ওই ইন্সপিরেশনটা যদি আমি ফোর্সফুল করতে পারি, কিভাবে জোর করে স্নিপ করা যেটা করতে পারি, তাহলে আরো বেশি করা হবে। ম্যাথমেটিক্যালি যেটা আমরা করি সেটা হচ্ছে স্নিপ করা। স্নিপ করলে মিনিমামটা পাওয়া যাবে, আর স্নিপ না থাকা অবস্থায় ম্যাক্সিমামটা পাওয়া যাবে। কিন্তু এটা যদি নাও দেখতে পারি, আমি যদি কিছু না বলি, পেশেন্টকে বলি যে এমনি রেগুলারলি দেখি, তাও একটা রেজাল্ট করতে পারে। কিন্তু একদম আইডিয়ালি যদি আমি দেখতে হয়, তাহলে পেশেন্টকে স্নিপ করতে পারে। কিন্তু পেশেন্ট সবসময় ওই স্নিপিংটা করতে পারে না, করতে গিয়ে সেটাও ঠিক হয়ে যায়। সহজ উপায় যে ম্যাক্সিমাম ডায়ামিটার এবং মিনিমাম ডায়ামিটার, আর একটু পারফেক্ট যদি আমি দেখতে চাই তাহলে স্নিপ করতে করে এই মেজারমেন্টটা দেখতে বুঝতে পারবো যে রাইট অ্যাট্রিয়াল প্রেসার কেমন, বেশি, নরমাল, ইন বিটুইন। এটা আরো অনেকভাবে দেখা যায়, ট্রাইকাসপিড ভালভের ফ্লো দেখা যায়, হেপাটিক ভেইনের ফ্লো দেখা যায়, এগুলো দেখে করা যায় না। নেক্সট আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে আরভি সিস্টেমিক প্রেসার। আরভি সিস্টেমিক প্রেসার আমরা সাধারণত লেফট অ্যাট্রিয়াল প্রেসারটাকে লেফট এন্ডের ভেন্ট্রিকুলার এন্ডোডায়াস্টোলিক প্রেসার হিসেবে ধরে নিই, যদি মাইট্রাল স্টেনোসিস না থাকে। যদি কোনো পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস না থাকে, তাহলে লেফট অ্যাট্রিয়াল প্রেসার এবং লেফট এন্ডোডায়াস্টোলিক ভেন্ট্রিকুলার এন্ডোডায়াস্টোলিক প্রেসার এবং পিসিডব্লিউ পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার তিনটা একই রকম। বুঝতে পারছেন না? লেফট অ্যাট্রিয়াল প্রেসার, লেফট ভেন্ট্রিকুলার এন্ডোডায়াস্টোলিক প্রেসার এবং পিসিডব্লিউ পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার, এটা একই ধরে নিই যদি মাইট্রাল স্টেনোসিস না থাকে। মানে মাইট্রাল স্টেনোসিস থাকলে লেফট অ্যাট্রিয়াল প্রেসার অনেক হাই হবে, লেফট ভেন্ট্রিকুলার এন্ডোডায়াস্টোলিক প্রেসার ঠিক। একই রকম ভাবে ট্রাইকাসপিড ভাবে রাইট অ্যাট্রিয়াল প্রেসার যেটা, রাইট ভেন্ট্রিকুলার এন্ডোডায়াস্টোলিক প্রেসার একই রকম যদি ট্রাইকাসপিড স্টেনোসিস না থাকে।
তাহলে রাইট এট্রিয়াল প্রেসার কিভাবে দেখলাম সেটা আমি বুঝে গেলাম। এটা দিয়ে আমি রাইট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক প্রেসার বুঝলাম। এটা দুইটা আইডিয়া যদি কোনো সিস্টেম না থাকে তাহলে সিস্টোলিক প্রেসার কিভাবে? সিস্টোলিক প্রেসার দেখার উপায় হচ্ছে যে অ্যাক্রস দা ট্রাইকাস্পিড ভালভে গ্রেডিয়েন্ট কত সেটা দেখে আমরা সাধারণত এই প্রেসারটা বের করি। এখানে একটা ফর্মুলা বলা আছে, প্রেসার গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আরবি সিস্টোলিক প্রেসার মাইনাস আরএ প্রেসার। তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আরবি সিস্টোলিক প্রেসার মানে হচ্ছে আরএ প্রেসার প্লাস প্রেসার গ্রেডিয়েন্ট, আরএ প্রেসার প্লাস ট্রাইকাস্পিড ভালভের প্রেসার গ্রেডিয়েন্ট কত। তাহলে এখন আমি কি করব, যদি আমি ট্রাইকাস্পিড ভালভের এখানে একটা কার্সর দিয়ে ডটটা দিয়ে দেখি যে প্রেসার গ্রেডিয়েন্ট ডট আছে, তার সাথে আমাকে রাইট অ্যাক্টিভ প্রেসারে যোগ করে দেই তাহলে হয়ে যাবে যে রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেসার কত আছে। এইটা একটা উপায়, যে জিএসডি দিয়ে থাকলে দেখা যায়, এটা বললাম না। যেমন হচ্ছে এই যে আমরা এই প্রেসার গ্রেডিয়েন্টটা যোগ করব, এটা কিসের প্রেসার গ্রেডিয়েন্ট? এটা হচ্ছে সিস্টোলের। নরমালি সিস্টোলের মধ্যে ট্রাইকাস্পিড ভালভের মধ্যে যদি কোনো ফ্লো হওয়ার কথা, তাহলে নরমাল ভালভে তখন হবে যদি ট্রাইকাস্পিড ডিগাজিশন, যদি তাহলে ট্রাইকাস্পিড ডিগাজিশন না থাকলে কিন্তু আরবি সিস্টোলিক প্রেসার দেখা যাবে না। সুবিধা হচ্ছে অধিকাংশ পেশেন্টেরই ইভেন ইন নরমাল পারসনও একটা ট্রাইকাস্পিড ডিগাজিশন থাকে, মিনিমাম থাকতে হবে। তাহলে সেটা দিয়ে এই সিস্টোলের সময় দুইটা প্রেসার গ্রেডিয়েন্ট দেখা যাবে। এটার সাথে যদি আরএ প্রেসারটা যোগ করে দেওয়া যায় 5, 10 বা 15, তাহলে আরবি সিস্টোলিক, ঠিক আছে। তাহলে আরবি সিস্টোলিক প্রেসার দেখার উপায় হচ্ছে if there is a tricuspid deviation, you should measure the pressure gradient between the RV and RA during systole. If you add RA pressure with this gradient, you will get the RV systole. এটা চাপি সিস্টোলিক প্রেসার দেখা যায়। আরবি সিস্টোলিক প্রেসার আমাদের খুব বেশি কাজে লাগে কোন কারণ পালমোনারি সিস্টোলিক প্রেসার বোঝার জন্য বা পালমোনারি প্রেসার কত আছে সেটা বোঝার জন্য আমরা ধরে নেই যে নরমালি একটা পালমোনারি ভালভের প্রেসার গ্রেডিয়েন্ট হচ্ছে 5 এরকম 5, 10 এরকম থাকে। তার মানে হচ্ছে আরবি সিস্টোলিক প্রেসার এবং পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার অলমোস্ট 5-10 ডিগ্রি পরিমাণ। আরবিতে সিস্টোলের সময় যে প্রেসার জেনারেট করতেছে সেটাই হচ্ছে পালমোনারি আর্টারিতে রিফ্লেক্টেড হচ্ছে। শুধু ওই পালমোনারি ভালভের যে প্রেসার গ্রেডিয়েন্টটা এটা হচ্ছে এইটুকু কম, এটা যেহেতু নেগলিজিবল 5 মিলিমিটার বা 5 to 6 মিলিমিটার, সেজন্য আমরা আরবি সিস্টোলিক প্রেসার এবং পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসারকে সিমিলার ধরি। কিন্তু তুমি যদি এক্স্যাক্টলি ধরতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, পালমোনারি ভালভের প্রেসার গ্রেডিয়েন্ট সেটা থেকে আরবি সিস্টোলিক প্রেসার থেকে সেটাকে বাদ দিতে হবে, বাদ দিলে পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার। আর যদি এটা নাও বাদ দিতে চাও, তুমি যদি আরবি একটা সিস্টোলিক প্রেসার বের করতে পারো বাই মিনস অফ ট্রাইকাস্পিড ডিগাজিশন, তাহলে পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার পাবে। পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার আমাদের জন্য খুব জরুরি, কারণ ক্লিনিক্যালি পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার হাই কিনা এটা বোঝা যায়। কিভাবে বোঝা যায়? একটা পেশেন্টের পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার হাই কিনা ক্লিনিক্যালি কিভাবে বোঝা যায়? কি একটা হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট বিকল্প দুই নম্বর pulmonary component of the second heart sound will be loud. এই দুটো আর কি থাকে? JVP রেজ, মানে JVP রেজ থাকে। আর কি পাওয়া যেতে পারে? লেট ট্রান্সফার টু লিফট পাওয়া যেতে পারে। আর এপিগেস্ট্রিক বাস এটা পাওয়া যায়। খুব সিভিয়ার যদি হয় তাহলে পালমোনারি রিগাজিটেশন হয়, তাই না? তাহলে পালমোনারি প্রেসার হাই কিনা এটা ক্লিনিক্যালি দেখার উপায় হচ্ছে এই কয়টা জিনিস, যে পিটুটা পালমোনারি কিনা, পালমোনারি কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড লাউড কিনা, জেবিপি রেঞ্জ, বেল প্যারাস্টাল লিভ, প্রেজেন্ট, এপিগেস্ট্রিক পালসেশন। এই কয়টা কম্পোনেন্ট যদি থাকে তাহলে আমরা ধরে নিই যে এই পেশেন্টের পালমোনারি প্রেসারটা হাই। কিন্তু কত হাই এটা আমরা জানি না। নরমালি কত পালমোনারি প্রেসার, সিস্টেমিক প্রেসার কখন হাই দিতে হবে?
নরমালি আমরা ধরে নিই 25 কিন্তু আমরা যদি পালমোনারি হাইপারটেনশন বলতে চাই তাহলে সিস্টোলিক পেশেন্টের ক্ষেত্রে মোর দ্যান 35 যদি হয় মোর দ্যান 35 বা 36 এর উপরে হয় তাহলে কিন্তু পালমোনারি হাইপারটেনশন ডেফিনিশনে বলা আছে মিন প্রেসার কিভাবে লিখতে হয় এই জন্য হচ্ছে আমার ইকোকার্ডিওগ্রাফি দরকার যে পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার কত হবে কিভাবে দেখি ওই যে বললাম যদি কোনো একটা ট্রাইকাসপিডিক রেজিস্ট্যান্স পাই তাহলে আমি আরবি এবং আর এর মধ্যে প্রেসার গ্রেডিয়েন্টটা দেখতে পাবো ডিউরিং সিস্টোল এই প্রেসার গ্রেডিয়েন্টের সাথে আর এর প্রেসার যোগ করে দিলে আরবি সিস্টোলিক প্রেসার পাবো এবং যদি কোনো পালমোনারি স্টেনোসিস না থাকে দিস আরবি সিস্টোলিক প্রেসার ইন্ডিকেট পালমোনারি আর্টারি তাহলে বুঝে দেখো এটা কিন্তু একদম এক্সাক্ট ভ্যালু না অ্যাপ্রক্সিমেট ভ্যালু এর মধ্যে অনেক কিছু আর এই সেই অনেক মেলি কিন্তু ইকোমেডিক্যালি বা ইকোকার্ডিওগ্রাফিক্যালি দেখা যেত কোনো বলে যদি আমি আরবি সিস্টোলিক প্রেসারটা দেখতে পাই তাহলে সেটা আমরা ধরে নেব যে পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার শুধু একটা জিনিস খেয়াল করতে হবে যে পালমোনারি স্টেনোসিস থাকা যাবে পালমোনারি স্টেনোসিস যদি থাকে তাহলে পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার এবং আরবি সিস্টোলিক প্রেসার ডিফারেন্ট এটা স্টেনোসিস এটা একটা খেয়াল রাখবেন এইগুলা আমি আরো ডিটেইলস বললাম না ছোট করার চেষ্টা করি পালমোনারি আর্টারি মিন প্রেসার কি দেখবে পালমোনারি আর্টারি মিন প্রেসার দেখার উপায় কি একটা খুব সহজ উপায় হচ্ছে যদি পালমোনারি রিগার্ডিনেশন থাকে এটা পালমোনারি রিগার্ডিনেশন যদি থাকে এই আমার ছবিটা খুব ভালো আসে নাই পালমোনারি রিগার্ডিনেশন যদি থাকে তাহলে আমরা এরকম একটা রিগার্ডিনেশনের স্পেকট্রাম পাই আর এটা একটা নরমাল তাই তো যারা একটু কালার বাদ দাও এটা হচ্ছে রিগার্ডিনেশনের ফ্লো আর এটা হচ্ছে নরমাল এই রিগার্ডিনেশনের আর্লি পার্টের যে গ্রেডিয়েন্ট সেটা আগে মেজার করতে হবে সেটার সাথে যদি আরএ প্রেসার যোগ করে দেওয়া যায় তাহলে মিন পালমোনারি আর্টারি ঠিক আছে যদি এই আর্লি পার্টের গ্রেডিয়েন্ট যেটা আছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট সেটার সাথে আরএ প্রেসার যোগ করে দেই তাহলে মিন গ্রেডিয়েন্ট আর যদি ডিস্টাল পার্ট লেট পার্টটা যোগ করে দেই তাহলে কি হবে এটা যদি যোগ করে এখানে এসে যদি মাপি এন্ডাস্ট্রিয়াল প্রেসার তাহলে যদি এন্ডাস্ট্রিয়াল প্রেসার যদি মাপি সেটা যদি আরএ প্রেসার যোগ করি তাহলে এটা হচ্ছে পালমোনারি আর্টারি ডায়াস্টোলিক তাহলে যদি পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার দেখতে পাবা বাই ট্রাইকাসপিডিক রেজিস্ট্যান্স ইজ देयर इज এনি যদি তুমি পালমোনারি রিগার্ডিনেশন পাও তাহলে পালমোনারি আর্টারি মিন প্রেসার দেখতে পাবা আর্লি পার্টের সাথে আরএ প্রেসার যোগ করে আর লেট পার্টের সাথে যদি যোগ করো তাহলে পালমোনারি আর্টারি ডায়াস্টোলিক প্রেসার তুমি তিনটে এটা একটা সহজ উপায় মিন প্রেসার দেখা কেন এত কিছু দরকার আমার ওই যে এই প্রেসারের ডেফিনিশন গুলো বলে দিয়েছে যে ইট শুড বি মোর দ্যান 25 মিলিমিটার মিন প্রেসারটাকে মোর অ্যাপ্রোপ্রিয়েট করা সেই জন্য এই মিন প্রেসারটাকে আমরা এই মেজারমেন্ট দিয়ে করতে পারি এছাড়া আরো অনেকগুলো ফর্মুলা আছে এই যেমন একটা খুব সহজ ফর্মুলা হচ্ছে সিস্টোলিক প্রেসারকে 0.62 দিয়ে মাল্টিপ্লাই করে 2 যোগ করে দেওয়া তার মানে যদি পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার 100 হয় তাইলে ওর মিন প্রেসার হবে 64 তাই না এই পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার বের করে এটা থেকে মিন প্রেসার বের করতে হয় যদি কারো পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার 100 হয় তাহলে এটা হয়ে যাবে 64 এটা যদি 50 হয় তাহলে হয়ে যাবে 31 এই একটা ফর্মুলা দেখে এইটা যদি শুধু এটা যদি মনে রাখা যায় তাও পাইতে হবে আর এটা যদি স্পেকট্রামটা পাই তাই তার ভালো আর শুধু করে দেওয়া যায় যদি পালমোনারি রিগার্ডিনেশন না থাকে তাহলে এই পদ্ধতি ব্যবহার করা যাবে যদি ট্রাইকাসপিডিক রিগার্ডিনেশন না থাকে তাহলে ওই যে এতক্ষণ যেটা বললাম আর্লি সিস্টোলিক প্রেসার পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার সেটা বের করা যাবে তাহলে এই দুটো দিয়ে আমরা করতে পারি পালমোনারি আর্টারি মাঝে মাঝে যে গ্রেডিয়েন্ট আসে না স্যার ট্রাইকাসপিড দেখা যায় যে টিআর আছে কিন্তু গ্রেডিয়েন্ট আসে তখন স্যার আমরা টিআর দিয়ে মাপতে পারবো হ্যাঁ যদি টিআর থাকে সেটা দিয়ে ডায়াস্টোলিক এবং মিন প্রেসার বের করে যাবে কি হয় সব টিআর আছে টিআর মানে টিআর হতে পারে কিন্তু নয় কিছু নন কর্পোরেট থাকে স্যার তখন গ্রেডিয়েন্ট আসে যদি আরবি ডিসফাংশন থাকে যদি পেশেন্টের খুব নন কর্পোরেট থাকে খুব বেশি ডায়াবেটিক রিলেশন থাকে তখন নাও হবে গ্রেডিয়েন্ট আসে টিআর নাও হবে টিআর এর জায়গায় নাও টিআর মানে টিআর যদি থাকে স্টেটেড অবভিয়াসলি তখন কি স্যার কি করতে মাপা যাবে স্যার তাই আপনি
স্যার যদি স্যার আরপিএস টিচার মাপার সময় স্যার যদি পিএস থাকে স্যার তখন নাকি পালমোনারি আর্টারি না, ওটা তো বললাম ওটা দিয়ে আরবিএসপি বোঝা যাবে, রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেসার বোঝা যাবে, বাট দ্যাট রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেসার ইজ নট দি পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার। সেটা পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার ইন্ডিকেট করবে না যদি পালমোনারি স্টেনোসিস থাকে। Artery systolic pressure is equivalent to pulmonary artery systolic pressure when there is no pulmonary stenosis. Pulmonary stenosis থাকলে ওটা দিয়ে মাপা যাবে, এন্ডোসো প্রোটেক্টিভ থাকে এটা দিয়ে মাপা যাবে, তাই না? ডায়াস্টোলিক প্রেসারের কথা বললাম, এর চেয়ে বেশি কঠিন যেগুলো আছে এগুলো আমি বলবো না, তারপরে তোমরা বুঝতে পারবা, কিন্তু যেটুকু বললাম এইটুকু একটা গুরুত্বপূর্ণ। আর একটা খুব কমনলি আমরা কমন একটা প্যারামিটার ইউজ করি প্রেসার হাফ। প্রেসার হাফ টাইম কি জিনিস? প্রেসার হাফ টাইম হচ্ছে কত সময়ের মধ্যে পিক প্রেসারটা 50% অফ দ্য পিক প্রেসার। কোন ক্ষেত্রে আমরা দেখি যেমন একটা মাইটাল স্ট্রোকের ক্ষেত্রে মাইটাল কেন এটা করেন বা কিভাবে এটা হেল্প করে? যদি কোনো একটা মাইটাল স্টেনোসিস থাকে তার মানে ওর পিক প্রেসার গ্রেডিয়েন্ট বেশি থাকে, বুঝতে পারছো? এখন এই প্রেসার গ্রেডিয়েন্টটা কতক্ষণে নিচে নেমে আসবে, কতক্ষণে বেস লাইনে আসবে, কতক্ষণে এই এটা যেমন হচ্ছে একটা মাইটাল স্টেনোসিস, তাই না? এটা পিকটা বেশি, মানে হচ্ছে अराउंड 16 এর মতো, তাই না? 16 এর মতো। এইটা কত তাড়াতাড়ি সময়ে নিচে নেমে আসবে সেটা ডিপেন্ড করবে মাইটাল ভালভ এরিয়ার সাইজের উপর। মাইটাল ভালভ এরিয়ার যত স্মলার সাইজ হবে এই প্রেসারটা ইকুয়ালাইজ হতে তত বেশি সময় লাগে। সিম্পল জিনিস। লেফট এট্রিয়ামের প্রেসার অনেক বেশি হাই, লেফট এট্রিয়াম থেকে ডায়াস্টলে লেফট ভেন্ট্রিকুলারে ব্লাড যাচ্ছে। এই লেফট এট্রিয়ামের প্রেসারটা কতক্ষণে কমে আসবে সেটা নির্ভর করবে মাইটাল ভালভের সাইজের উপর। লেফট এট্রিয়াম থেকে ব্লাড কতক্ষণে রিলিজ হয়ে ভেন্ট্রিকুলারে যাবে সেটা নির্ভর করবে মাইটাল ভালভের এরিয়া। মাইটাল ভালভ এরিয়া যত বড় হবে তত তাড়াতাড়ি ব্লাড চলে যাবে, তত তাড়াতাড়ি লেফট এট্রিয়াম প্রেসার কমে যাবে, তত তাড়াতাড়ি প্রেসার গ্রেডিয়েন্ট কমে যাবে। এই তো এটা তো স্বাভাবিক। আর যদি মাইটাল ভালভ এরিয়া ছোট হয় তাহলে ওই ব্লাডটা যেতে সময় লাগবে, তার মানে এর প্রেসারটা কমতে সময় লাগবে, লেফট এট্রিয়াম প্রেসার কমতে সময় লাগবে এবং এই গ্রেডিয়েন্টটা কমতে সময় লাগবে। এই ফর্মুলাটা ইউজ করা যে কতক্ষণে এই প্রেসার গ্রেডিয়েন্টটা এর অর্ধেক পর্যন্ত কমে। যত তাড়াতাড়ি কমবে তত মাইটাল ভালভ এরিয়া বড়, যত ধীরে সুস্থে কমবে তত মাইটাল ভালভ এরিয়া ছোট। এই প্রিন্সিপালটা হচ্ছে বুঝাতে হবে। তাহলে এটা কিভাবে আমরা মাপি? এটাও মনে রাখতে হবে যে ডেন্স পার্টটা, ডেন্স পার্টটা পিক থেকে মেশিনে দেওয়া আছে, অপশন দেওয়া আছে যে প্রেসার হাফ টাইম তোমার মাপা। তাহলে এই প্রেসার হাফ টাইমটা হচ্ছে এই পিক থেকে আরম্ভ করে স্ট্রোক বরাবর মাপতে হবে। এই স্ট্রোক বরাবর মাপলে মেশিন বলে দিবে যে কতক্ষণে এটা হাফ হলো প্রেসার হাফ টাইম। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে 273 সেকেন্ড সময় লাগবে। এটা দিয়ে আমরা কিভাবে বুঝি তখন? এটা দিয়ে মাইটাল স্টেনোসিস কিভাবে ঠিক করি আমরা? তার মানে এই প্রেসার হাফ টাইমটা যদি 220 মিলি সেকেন্ডের বেশি সময় নেয় তার মানে এটা মাইটাল ভালভটা খুব বেশি ছোট এবং সিভিয়ার মাইটাল। আর এই টাইমটা যদি 150 মিলি সেকেন্ডের কম হয় তাহলে ধরে যাবে এটা মাইল্ড, আর 3 মিনিট হয় তাহলে মডারেট। এই প্রেসার হাফ টাইম দেখে বুঝা যাবে। আর কিভাবে ক্যালকুলেট করে? 220 ডিভাইডেড বাই প্রেসার হাফ টাইম, 220 কে ওই প্রেসার হাফ টাইম দিয়ে ভাগ করা হয়। এই ভাগ দিয়ে মাইটাল ভালভ এরিয়া বের করা যায়। মেশিনে দেখো যে মাইটাল ভালভ এরিয়া বের করে দিই, যেমন এখানে দেওয়া আছে 0.9 সেন্টিমিটার। এটা কিভাবে বের করেছে? এই 220 ডিভাইড বাই 237, এটার ভ্যালু হচ্ছে 0.9, তার মানে মাইটাল ভালভ এরিয়া হচ্ছে 0.9 স্কয়ার সেন্টিমিটার। যে প্রেসার হাফ টাইম আমরা ব্যবহার করি এই প্রিন্সিপালটা হচ্ছে এটা। একটা তুমি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে বলতে পারবা যেটা মডারেট সিভিয়ার কিনা। তুমি চাইলে মাইটাল ভালভ এরিয়া বের করতে পারো। মাইটাল ভালভ এরিয়া বের করার উপায় হচ্ছে 220 ডিভাইড বাই প্রেসার হাফ টাইম। এটা দেখে ও মেশিন নিজে থেকেই করে দিবে তোমাকে, অধিকাংশ মেশিন অটোমেটিক্যালি তোমাকে বলে দিবে যে ওর
মাইটাল ভাগ এরিয়া দেখা আছে এনপিএ বাই পিএস তাহলে 0.9 স্কয়ার সেন্টিমিটার মানে এইটা হচ্ছে এই প্রেসার হারটাই এই মাইটাল এটার মাল্টিপল ফ্যাক্টর আছে আসলে এটাতে তো ফিলোডের একটা ব্যাপার আছে এলবি ফাংশনের একটা ব্যাপার আছে সাথে অ্যাসোসিয়েটেড এমআর আছে কিনা এএসডি আছে কিনা অনেক কিছু নির্ভর করে ইমিডিয়েটলি আপনার পোস্টপিকে ইমিডিয়েটলি আপনার পিটিএমসি কিনা সেই জিনিসটা কিন্তু প্রেসার হারটাইজের বেসিক প্রিন্সিপল হচ্ছে যে এই প্রেসারটা ইকুয়ালাইজ হওয়ার জন্য অথবা প্রেসারটা জিরো হওয়ার জন্য কতটা সময় কতক্ষণ সময়ে এই প্রেসারটা অফ হয়ে যাবে সেটা যত ছোট অরেঞ্জিস তত বেশি সময় নিবে যত বড় অরেঞ্জিস তত তাড়াতাড়ি ইকুয়াল হয়ে যাবে 150 নিচে হলে 9 220 বেশি হলে সিভিয়ার আর ইন বিটুইন হচ্ছে মডারেট আর যদি আমি এরিয়া বের করতে চাই তাহলে 220 ডিভাইড বাই প্রেসার হাফ এটা দেখে আমি বুঝতে পারবো সিমিলার থিং কোথায় জানি করা যাবে অ্যাউটি ফিগারেশন অ্যাউটি ফিগারেশনে কি হয় অ্যাওটা থেকে ব্লাডটা এলভিতে আসে তাই না অ্যাওটা থেকে ব্লাড এলভিতে আসে তার মানে অ্যাওটাতে হাই প্রেসার এলভিতে লো প্রেসার এটা আসা শুরু করে তার মানে এই অ্যাওটিক ফিগারেশনের অরিফিস যত ছোট হবে তত বেশি সময় লাগবে এটা এই প্রেসারটা করতে অরিফিস ছোট হলে খুব আস্তে ধীরে ব্লাডটা আসবে তার মানে এলভি প্রেসার আস্তে ধীরে বাড়বে তার মানে এই গ্রেডিয়েন্টটা করতে অনেক সময় লাগবে আর যদি অরিফিসটা বড় হয় রিগার্ডিং অরিফিস যদি বড় হয় তাহলে খুব তাড়াতাড়ি ব্লাড চলে আসবে খুব তাড়াতাড়ি প্রেসারটা কমে যাবে তার মানে এইটা কিন্তু মাইট্রাল ভালভের উল্টো মাইট্রাল ভালভের প্রেসার হার টাইম যত বেশি হবে তত মাইট্রাল স্টেনোসিস বেশি এটার ক্ষেত্রে প্রেসার হার টাইম যত বেশি হবে তত রিগার্ডিং কম লেস সিভিয়ার অ্যাউটিক তাই তো যত বেশি সময় নিয়ে এটা কমবে তত হচ্ছে এটা স্মলার অ্যাউটিক আর যত তাড়াতাড়ি কমে যাবে তত বুঝতে হবে যে অরিফিস অনেক বড় খুব তাড়াতাড়ি ব্লাড চলে আসছে এই জন্য প্রেসার ইকুয়ালাইজেশনটা তাড়াতাড়ি হবে তার মানে এটা যদি 200 মিলিসেকেন্ডের কম হয় তাহলে ধরে নেব যে এটা সিভিয়ার আর এটা যদি 500 কেউ 400 বলে যদি বেশি হয় প্রেসার অফ টাইম তাইলে এটা হচ্ছে মাইন্ড অ্যাউটিক তাই তো এটা সাধারণত অ্যাকিউট অ্যাউটিক রিগার্ডিশনের ক্ষেত্রে বেশি প্রযোজ্য বেশি অ্যাকিউট ক্রনিক অ্যাউটিক রিগার্ডিশনের ক্ষেত্রে সাধারণত লেস মোর অ্যাপ্রোপ্রিয়েট ইজ অ্যাউটিক তাহলে এইটা হচ্ছে অ্যাউটিক রিগার্ডিশনের প্রেসার অফ টাইমের ঘটনা প্রিন্সিপালটা তাহলে দুইটার ক্ষেত্রে কিন্তু দুইটা এই প্রেসার অফ টাইম দেখে এটা করে এই ক্ষেত্রে সাধারণত কোনো এরিয়া ক্যালকুলেট করা হয় না এরিয়া ক্যালকুলেট করা হয় ইজ অফ মাইট্রাল ভালভ প্রেসার এগুলা বলা ঠিক হবে না আমি এটা বললাম না তাহলে যেটুকু বললাম এইটুকুর মধ্যে কারো কোনো বাইরে থাকলে বলবে বা কারো কোনো কমেন্ট স্যার বিএসডি